সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দেওয়া যে শিক্ষার্থীরা, তাদের মধ্যে সবার আগে নিজেদের মধ্যে যে সবচেয়ে বেশি অবাঞ্ছিত হয়েছেন, তিনি আর কেউ নন, এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে যিনি পরিচিত, মাহফুজ আলম। তিনি প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছেন, এরপরে উপদেষ্টা পরিষদে গিয়েছেন। এই লোকটির বিভিন্ন কথাকে ঘিরে, মন্তব্যকে ঘিরে নিজের দলের বা নিজের যেসব নিজের পক্ষের শক্তির কাছে তিনি আসলে অজনপ্রিয় হয়ে পড়েছিলেন। কি কি কারণে, কি কি বক্তব্যের কারণে তিনি অজনপ্রিয় হয়ে পড়েছেন বা তাদের তোপের মুখে পড়েছেন, একই সঙ্গে তিনি এখন নতুন করে ঐক্যের কথা বলছেন এবং তিনি তৌহিদি জনতার সঙ্গে নতুন করে হাত মেলাতে চাচ্ছেন এবং তার বিরুদ্ধে যারা কথা বলছেন, যাদেরকে তিনি নিজের লোক বা নিজেদের পক্ষের শক্তি হিসাবে চিহ্নিত করে এখন তাদের সঙ্গে নতুন করে হাত মেলানোর কথা বলছেন। আমরা দেখলাম সম্প্রতি সম্প্রতি নাগরিক কমিটি এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দলটি নিয়ে আসছে, সেই দলটিকে ঘিরে একটা তীব্র একটা কোন্দল তৈরি হলো শিক্ষার্থীদের মধ্যে। এটাকে ঘিরে একেবারে ৪-৫টা ভাগে বিভক্ত হয়ে গেছে। এ ওকে নেতা হিসেবে চায়, ও ওকে নেতা হিসেবে চায়, এরকম। এই নিয়ে এটিকে কেন্দ্র করে শিবিরের শিবিরের এক্স যারা বা এক্স শিবির যারা এসে এই নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা তারা মাহফুজ আলমের বিরুদ্ধে একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করেছেন। একটি স্ট্যাটাসের ভাষা এমন পর্যন্ত ছিল যে, যাকে আপনারা মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করছেন, সেই মাহফুজ আলম একটা নির্দিষ্ট সময় পর আসলে এই আন্দোলনটি চায়নি। তাকে নাকি একদিন ফোন করা হয়েছিল, কোনো এক শিবির নেতা ফোন করেছিলেন। ফোন করার পর তিনি বলেছিলেন যে আমি এসব আন্দোলনে আমি এসবের নাই। যখন ৬ জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল, আমরা জানি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ ৬ জনকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর নাকি মাহফুজ আলম এই কথাগুলো বলেছিলেন এবং ওই স্ট্যাটাসে এমন সব তথ্য উল্লেখ করা হয়েছে যে যাদেরকে আমরা দৃশ্যমান হিসাবে, অভ্যুত্থানকারী হিসাবে দেখি, তাদেরকে আসলে তারা আসলে মূল অভ্যুত্থানকারী না। শেখ হাসিনা যে বলছিল, পতনের আগে শেখ হাসিনা যে বলছিলেন যে এটি একটি মেটিকুলাস ডিজাইন আন্দোলন বা একটা অভ্যুত্থান ছিল, সেটা তারা বলছে যে এই যে শিক্ষার্থীরা দৃশ্যমান দেখা গেল শিবির এই আন্দোলনে এবং এই মেটিকুলাস ডিজাইনের মূল পার্ট ছিল, মূল অংশীজন ছিল। ওই স্ট্যাটাসে এভাবে বলা বলা হচ্ছিল। এরকম এরকম অন্তত কয়েক হাজার স্ট্যাটাস দেখা গেছে, যেটা আসলে মাহফুজ আলমকে আক্রমণ করে দেওয়া হয়েছিল এবং মাহফুজ আলম যে আসলে এই আন্দোলনের একটা সার্টেন টাইম পর যে মাহফুজ আলম এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না বা তার মাথা থেকে তেমন কোনো আইডিয়া এসেছে, এমন কোনো আইডিয়া আসেনি যা মাঠে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এরকম ওই স্ট্যাটাসগুলোতে বলা হয়েছিল। এরপরে মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসে মাহফুজ আলম নানান কথা বলেছেন, নানান ঐক্যের কথা বলেছেন এবং তার বক্তব্যের সংশোধনী দিতে হলে তিনি সেটাও দিবেন বলে উল্লেখ করেছেন। আরেকটু বলে রাখি, ওই যে শিবিরের নেতাকর্মীরা বা শিবির ঘেঁষা নেতাকর্মীরা বা সমর্থকরা যে স্ট্যাটাসগুলো দিচ্ছেন, সেখানে মাহফুজ আলমকে আসলে মাস্টার মাইন্ড হিসাবেও মানতে তারা নারাজ ছিলেন। সেসব জায়গায় কথা বলেছেন মাহফুজ আলম, একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন। আমি গুরুত্বপূর্ণ কিছু অংশ পড়ব। সেখানে তিনি ঐক্যের কথা বলেছেন, তাদের নিজেদের মধ্যে এক থাকার কথা বলেছেন। তিনি বলেছেন, আমার কোনো বক্তব্য হয়তো কারো কারো মনে কষ্ট দিয়েছে, বিশেষ করে তৌহিদি জনতা বলাটা। আপনারা যারা আমার বক্তব্যের কারণে নারাজ নাখোশ হয়েছেন, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এগুলো আমি বিস্তারিত বলছি। এছাড়া গত কয়েক মাসে অন্য কোনো বক্তব্যে কেউ আঘাত পেলে বা সেটাকে বিভাজনমূলক ভাবলে, সেক্ষেত্রেও আমার বক্তব্য পুনর্বিবেচনা করার পক্ষে। ভারসাম্যপূর্ণ বিভাজন ও ট্যাগিং বিরোধী অংশগ্রহণ করাটা জনগণের মধ্যকার ঐক্যের জন্য জরুরি। আমরা জালিম মজলুম কোনোটাই হতে চাই না। আমাদের শত্রু অগণিত এবং তারা সবাই শক্তিধর। মিত্র খুবই কম, একটু ছাড় দিয়ে যদি আমরা মিত্রতা বাড়াতে পারি এবং শত্রুদের পরাস্ত করতে পারি, তা আখেরে এদেশের জনগণই
উপকৃত হবে। গণ অভ্যুত্থানের সকল শক্তির ঐক্যই আমাদের গন্তব্য। একটা হিস্ট্রিক ব্লক তৈরির সম্ভাবনা আমাদের সামনে ছিল, এখনো আছে। ফ্যাসিবাদ বিরোধী ও বাংলাদেশপন্থী জনগোষ্ঠীকে নিজেদের মধ্যেই রাজনৈতিকভাবে ইতিবাচক প্রতিযোগিতা করতে হবে। কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে স্পেস দেওয়া যাবে না। তিনি নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন। কি কি বক্তব্য সেটা আমি বলছি। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন এবং তার বক্তব্যে অন্য কেউ যদি মনক্ষুণ্ণ হয়ে থাকে সেটা নিয়েও তিনি দুঃখ প্রকাশ করছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য বলছেন এবং এই ক্ষেত্রে সবাইকে তার নিজের জায়গা থেকে ছাড় দিয়ে দিয়ে হচ্ছে এই অভ্যুত্থানের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার কথা বললেন। মাহফুজ আলমের আসলে মাহফুজ আলম এই অভ্যুত্থানকারীদের মধ্যে সবার আগে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের শত্রু হয়ে উঠেছিলেন। মাহফুজ আলমকে যখন হচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছিল, এটাতে অবশ্যই মিডিয়ার একটা ভূমিকা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভূমিকা ছিল। যখন তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচিতি পাচ্ছিলেন, শেখ হাসিনার এই আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়া বাকি সবার কাছে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। এরপর তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, এটি তাকে আরো জনপ্রিয় করে তোলে। মানে বাংলাদেশের মানুষ বলা বলি করছিলেন যে হচ্ছে আমরা আসলে যেরকম চাচ্ছিলাম এ তো সেরকম। মাহফুজ আলম এর পরে তিনি উপদেষ্টা হিসাবে শপথ নিলেন। নিয়েই তিনি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা নামিয়ে ফেললেন, যেটা হচ্ছে তার এই যে শপথ নেওয়া, এই শপথ ভঙ্গে সামিল কি এটা শপথ ভঙ্গই। এরপরে তিনি হচ্ছে মাওলানা ভাসানীর বাড়িতে বা এলাকায় গিয়ে হচ্ছে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তিনি তৌহিদি জনতাকে মব বলে এই তৌহিদি জনতার রোষানলে পড়েছিলেন। সেখানে তৌহিদি জনতা যারা হচ্ছে পরিমণিকে শোরুম উদ্বোধন করতে দেয় না, যারা হচ্ছে মেহেজাবিনকে হচ্ছে দোকান উদ্বোধন করতে দেয় না, যারা হচ্ছে অপু বিশ্বাসকে দোকান উদ্বোধন করতে দেয় না, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেয়, যারা মেয়েদেরকে ফুটবল খেলতে দেয় না, সেই তৌহিদি জনতাকে মব বলার কারণে তিনি রোষানলে পড়েছিলেন। তিনি উপদেষ্টা বসার আগে বা পরে, মানে অভ্যুত্থানের পরে তো অবশ্যই উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে বা পরে তিনি হচ্ছে প্রথম আলোকে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তিনি বলেছিলেন বাংলাদেশে আসলে এই ধর্মভিত্তিক দল দিয়ে শাসন বলেন বা হচ্ছে খেলাফত কায়েম করা আসলে সম্ভব না। কেননা তিনি এর নানান ব্যাখ্যা ট্যাখ্যা দিয়েছেন। সেই জায়গায়ও হচ্ছে যারা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করেন তারা কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন। একই সঙ্গে এই নাগরিক কমিটি বা হচ্ছে ছাত্রদের নতুন দলকে ঘিরে সেক্রেটারির পদটি নিয়ে তার একটা প্রত্যাশা ছিল। তিনি সেক্রেটারি হচ্ছেন তা কিন্তু না, তিনি নিজে একজন হয়তো ক্যান্ডিডেট বসাতে চেয়েছিলেন বা তার একজন পছন্দের ক্যান্ডিডেট ছিল, সেটিকে ঘিরে তিনি হচ্ছে শিবিরের রোষানলে পড়েছিলেন। সেই জায়গায় এই যে ধরেন হচ্ছে এই তৌহিদি জনতাকে নিয়ে কথা বলা, শিবিরের রোষানলে পড়া, তারপরে হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি বা খেলাফত কায়েম নিয়ে কথা বলা, হচ্ছে মাওলানা ভাসানীর পালনবাদ নিয়ে কথা বলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো, সব মিলিয়ে তিনি আসলে সব পক্ষের শত্রুতে পরিণত হয়েছেন। মাহফুজ আলম সেটা কিছুটা সম্ভবত আন্দাজ করতে পেরেছেন। মাহফুজ আলম সম্ভবত বুঝতে পেরেছেন যে হচ্ছে তিনি আসলে সব পক্ষের শত্রু হয়ে গেছেন। অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের শত্রু, তারপরে তিনি তৌহিদি জনতার শত্রু হলেন, তিনি জামাত শিবিরের শত্রু হলেন। এগুলো কিন্তু একেবারে দৃশ্যমান। তারপরে এখানে হচ্ছে তিনি আরো অনেকজনের তার নিজের যাদের সঙ্গে তিনি অভ্যুত্থান করেছেন, যাদেরকে নিয়ে তিনি হচ্ছে এই এতদিন ধরে কাজ করেছেন, তাদের মধ্যেও হচ্ছে তিনি এক ধরনের মানে রোষানলে পড়েছেন। সেই জায়গা থেকে মাহফুজ আলম নতুন করে ঐক্যের ডাক দিচ্ছেন, নতুন করে তিনি এই কথাগুলো বলছেন যে যাতে করে এই এক্স শিবির বা শিবিরের মন রক্ষা করা যায়, যাতে করে তৌহিদি জনতার মন রক্ষা করা যায়। তিনি হচ্ছে তৌহিদি জনতার কাছে ক্ষমা চেয়েছেন। অথচ তৌহিদি জনতার বিষয়ে তিনি কি খুব খারাপ কথা বলেছিলেন? তিনি তখন বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়ি যখন ভাঙচুর করা হচ্ছিল, তখন মানুষজন যখন আতঙ্কে পড়েছিল কখন না জানি তার বাড়িটি ভেঙে দেওয়া হয়, তখন মাহফুজ আলম বলেছিলেন আপনারা থামুন, তৌহিদি জনতার নামে মব বন্ধ করুন। এই কথাটা কি খুব খারাপ? এই কথা তো বাংলাদেশের মানুষের পক্ষে গিয়েছে।
সেই জায়গায় আপনি এর জন্য তৌহিদি জনতার কাছে এখন নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করতে হচ্ছে। তার মানে এখন বাংলাদেশের শক্তি দরকার, এটা কিন্তু স্পষ্ট। এই মাহফুজ আলমের স্ট্যাটাসে একটা কমেন্ট খুব গুরুত্বপূর্ণ, যেটা হাসনাত আব্দুল্লাহ করেছেন। দ্য কনভিনসিং ওয়ে ইউ হ্যাভ এক্সপ্রেসড ইট ইজ ট্রুলি প্রেজ ওর্থি ভাই। অর্থাৎ অর্থাৎ এই হাসনাত আব্দুল্লাহ চাচ্ছেন মাহফুজ আলম এরকম বক্তব্য দিক, তিনি তৌহিদি জনতার কাছে বা যারা মব করেছেন তাদের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করুক, এবং তিনি শিবির যারা তাদের পক্ষে কথা বলুক, তাদের কোলে উঠে বসুক, এটা হাসনাত আব্দুল্লাহ চেয়েছেন। সেই জায়গায় তার কমেন্টটিও সেই বার্তাই দিচ্ছে। অর্থাৎ এখন বাংলাদেশের শক্তি দরকার, কাদের কাছে আসলে মাথা নত করতে হবে। আপনি যতই ক্ষমতাধর শক্তিশালী ছাত্র নেতা হন না কেন, আপনাদেরকে এই শক্তিগুলোর কাছে নতজানু হতেই হবে, হতে হচ্ছে। সেটা আপাতত দৃশ্যমান। মাহফুজ আলমের মতো একজন উপদেষ্টা, যিনি আবার একজন ছাত্র নেতা, তিনি মবকে একটি কথা বলে বা তৌহিদি জনতাকে একটি কথা বলে আবার তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হচ্ছে। তিনি শিবিরের কোলে উঠে আবার বসতে হচ্ছে, তাদের সঙ্গে ছাড় দিয়ে ঐক্য করতে হচ্ছে। কেননা টিকে থাকার জন্য এদেরকে খুবই দরকার। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।